রানী মধুবালার অট্টহাসির আওয়াজ রাজপুত্র অরুণ শুনতে পেয়ে পেছন ফিরে তাকায় এবং তাদেরকে দেখতে পায়। কে হাসে ওভাবে ওখানে? ও রানীমা, আপনি এসেছেন আমার কক্ষে। আপনি শুধু শুধু পায়ে হেঁটে কেন কষ্ট করে আসতে গেলেন আমার কক্ষে? আমার কোনো দরকার আছে নাকি? দরকার হলে আমাকে আপনি নিজেই তো ডেকে পাঠাতেন। আপনি কেন শুধু শুধু কষ্ট করে আমার কাছে আসতে গেলেন বলুন তো? আরে আরে, ওসব কোনো কষ্টের বিষয় নয় রাজকুমার। তুমি আগে বলো তো, তুমি এক্ষুনি কি? রাজকন্যা জেসমিন রেগে মেগে তার কক্ষের মধ্যে পায়চারি করছিল আর এসব কথা বলছিল। আর তখনই রাজেশ বাবু। কি? রাজেশ বাবু কারাগার থেকে পালিয়েছে? পিসিমা, শুনলে তুমি কি বলছে এরা? ওই রাজেশ বাবু নাকি কারাগার থেকেও পালিয়েছে। দেখলি তো মা, দেখলি কতদিন বাদে আমি আজ তোর শ্বশুর বাড়িতে এলাম, তোর শাশুড়ি তবু আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহারটাই না করছে। কোথায় কি ব্যাপার কি? আজ সারাটা দিন পেরিয়ে গেল, রানী একবারও আমার সঙ্গে দেখা করতে এলো না, অথবা আমার খোঁজও নিতে এলো না। এখন রাতও পেরিয়ে যাচ্ছে, এমনকি রাজপুত্র আমার সঙ্গে দেখা করতে এলো না। কি হয়েছে কি আমার রাজপ্রাসাদে? রাজপুত্র আর চারুলতার পরিকল্পনা মতোই তো আমাকে এখন পা ফেলতে হচ্ছে। তাই তো আমি নিজে থেকেও কোনো কাজে পদক্ষেপ নিতেই পারছি না। সেই তখন থেকে নিজের কক্ষের মধ্যে বন্দী হয়ে বসে আছি। রাজপুত্র আজ সারাটা দিনের মধ্যে একবারও আমার সঙ্গে কোনো বিষয় নিয়ে পরামর্শ করতে এলো না কেন? কোথায় গেছে রাজপুত্র? চারুলতার সঙ্গে দেখা করতে চায়নি তো? নাকি রানীর কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে রাজপুত্র? ওদিকে আবার মন্ত্রী মশাই নাকি তাঁতিদেরকে নিয়ে শাড়ি বিক্রি করতে রত্নগড় রাজ্যে গিয়েছে। কে জানে সেখানে গিয়ে তারা আদেও শাড়ির ভালো দাম পেল কিনা। রাজ্যের এত সব চিন্তা করে বসে থাকলে তো চলবে না। আমি এ রাজ্যের রাজা, আমাকে কি বসে থাকা মানায়? এবার আমাকে কক্ষ থেকে বের হতেই হবে, বাইরে গিয়ে জানতে হবে কি হচ্ছে আমার অগোচরে। এরপর মহারাজ তার কক্ষ থেকে বেরিয়ে আসে। ওদিকে তখনই রানী মধুবালা, রাজকন্যা জেসমিন ও তাদের খাসদাসীর রাজপুত্রের কক্ষ থেকে বেরিয়ে তাদের কক্ষে যাচ্ছিল। হঠাৎ করে দুজন কারাগারের পাহারাদার রক্ষী তাদের সামনে এসে দাঁড়ায়। দূর থেকে সবকিছু দেখতে থাকেন মহারাজ। এ কি রক্ষী, তোমরা হঠাৎ এভাবে আমার পথের মাঝখানে এসে দাঁড়ালে কেন? সরে যাও বলছি। তোমাদের সাহস হয় কেমন? তোমাদের সাহস তো কম নয়, রানীমায়ের পথ আটকে দাঁড়াও তোমরা। মানে ক্ষমা করবেন আমাকে রানীমা। ঠিক আছে, একটু আগে একটা কাজে সফল হয়েছি, বড় খুশি লাগছে মনের ভেতর। অযথা তোমাদের উপর চিৎকার চেঁচামেচি করে মনটাকে আর খারাপ করতে চায় না। তোমরা এখন এসো আর আমাকে আমার কক্ষে যেতে দাও। উফ, কতগুলো দিন শান্তিতে দু চোখের পাতায় ঘুম আসে না, আজ একটু শান্তি করে ঘুমিয়ে নেব। রাজকন্যা জেসমিন, যাও তুমি তোমার কক্ষে গিয়ে বিশ্রাম করো। দাঁড়াও পিসিমা, এই রক্ষীদেরকে এভাবে আগেই তাড়িয়ে দিও না। এদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে এরা নিশ্চয়ই তোমাকে গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। আর এই রক্ষী দুটোকে দেখে তুমি চিনতে পারলে না? এরা তো রাজেশ বাবুর কারাগারের পাহারাদার ছিল। তবে কি এরা রাজেশ বাবু সম্পর্কে কোনো খবর নিয়ে এসেছে? আরে তাই তো, দেখেছো, আমি তো সেটা খেয়ালই করিনি যে এই রক্ষী দুটো রাজেশের ওপর কড়া নজরদারি রেখেছিল। এই যে, তোমরা কি রাজেশের খবর দিতে এসেছো এখানে? তাই যদি হয় তাহলে শিগগিরই বলো কি করেছে আবার রাজেশ। মানে রাজেশ বাবুর সম্পর্কে তো বলতে চাইছি রানীমা। মানে রাজেশ বাবু। কি বলছো কি চারুলতা? ভাগ্যিস তোমরা সকলেই সবটা বুঝতে পেরেছিলে আগে থেকে, নয়তো আমি যদি সত্যি সত্যি রানীমায়ের ওই মন্ত্রপুত শিকড়টি ছুঁয়ে ফেলতাম তাহলে কি হতো বলো তো? কি আবার হতো? রানীমার মনের আশা পূরণ হতো। আপনি আবারও আমায় ভুল বুঝে আমার বিরুদ্ধে কথা বলতেন, তবে এতে আমি তেমন একটা কষ্ট পেতাম না, কারণ রানীমায়ের বশ ছাড়াও তো এর আগে আপনি আমার ভুল বুঝেছিলেন। আমি তো ভুল করেছিলাম চারুলতা, আর সেজন্য আমি তোমার কাছে বারবার ক্ষমা চেয়েছি। আমায় এখনো তুমি ক্ষমা করতে পারোনি। চারুলতা রাজপুত্রের কথার জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমার মেয়েটা তার স্বামীর উপর বড্ড অভিমান করেছে, এত সহজে সেসবটা ভুলে যেতেও পারছে না। তার মনের এই ক্ষত দাগ একমাত্র রাজপুত্রই পারে মুছতে, আর তাই রাজপুত্রকে চেষ্টা করতে হবে। কিন্তু
এখন এই মুহূর্তে এসব নিয়ে পড়ে থাকলে চলবে না, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। চারুলতা, রাজপুত্র, এত কিছুর মধ্যে তোমরা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা ভুলেই যাচ্ছ। মনে আছে আমি কি বলেছিলাম তোমাদেরকে? রাজেশ বাবুর কাছ থেকে তো আমি আর পড়ি সব ঘটনা শুনেছি। হ্যাঁ চারু, আর রাজেশ বাবুই তো জোর করে আমাদেরকে রাজপুত্রের কাছে পাঠালেন যেন আমরা রাজপুত্রকে বিপদ থেকে বাঁচাতে পারি। রাজেশ বাবু তো কারাগারে বন্দী ছিলেন। তিনি বাইরে থেকে তোমাদেরকে এসব খবর কি করে দিলেন? তবে কি তিনি কারাগার থেকে পালিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তবে কেন যেন আমাদের মনে হলো রাজেশ বাবু হয়তো নিজেকে পরিবর্তন করে নিয়েছে। সে আর খারাপের সঙ্গ দিচ্ছে না, বরং আমাদেরকে সাহায্য করছে। চুপি চুপি সবার চোখ ফাঁকি দিয়ে তো চলে এলাম রাজপ্রাসাদের ভেতরে। এখন রাজকন্যা জেসমিনের দেখা পেলেই হয়। রাজকন্যা জেসমিনের কক্ষ থেকে তো একবার ঘুরে এলাম, তাকেও তো সেখানে দেখতে পেলাম না। নিশ্চয় রানীমার সঙ্গে মিলে কোনো মতলব আছে, হয়তো সে রানীর কক্ষেই থাকবে। তাহলে কি আমি একবার মহারানীর কক্ষে গিয়ে ঘুরে আসবো? বড্ড ভয় ভয় লাগছে। যদি কারোর কাছে একবার ধরা পড়ে যায় তাহলে এত কষ্ট করে সুড়ঙ্গ তৈরি করে পালানোর সবকিছু বৃথা হয়ে যাবে। সে যা হওয়ার হোক, আমার যখন একবার রাজকন্যা জেসমিনকে দেখার জন্য মন উতলা হয়েছে, তখন আমি তার সঙ্গে দেখা করবই করব। দেখলি তো মা, দেখলি কতদিন বাদে আমি আজ তো শ্বশুর বাড়িতে এলাম, তোর শাশুড়ি তবু আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহারটাই না করছে। কোথায় আমাকে একটু ভালো করে আপ্যায়ন করবে তা নয়। আহারে, বাড়ি এলেন আমার বড় আত্মীয়, ওনাকে আবার জল মিষ্টি দিয়ে আমাকে কিনা আপ্যায়ন করতে হবে? তা বলি কি বেয়ান, আপনার বাড়িতে গিয়ে কি আমি আপ্যায়ন পেয়েছিলাম বলুন তো? আমি তো ঠিক মনে করতে পারছি না। দেখলি তো মীরা, দেখলি আমায় কি করে অপমান করছে তোর শাশুড়ি। শোন, এর পরেও তোর বাড়িতে আমার এক মুহূর্তও থাকাটা উচিত নয়। মা, বাদ দাও না তুমি ওনার কথা। কি যেন বলছিলে তুমি বাবার কথা, সেটা বলো না। বাবা কোথায় গেছে গো? কি জানি তোর বাবা কোথায় গেছে। এর আগে একদিন কি জানি বেঁধে একটা পুটলিতে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফেরার সময় সে পুটলিটা আর তার সাথে দেখতে পায়নি। আজ আবার কোথায় যে গেল কে জানে। এত রাত হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে ফিরলো না। আমি এবার নিশ্চিত তোর বাবা নিশ্চয় আবারও চারুর সঙ্গে দেখা করতে হেমরাজ্যে গিয়েছে। এখন আমি একা একা বাড়িতে কি করব বলতো? তুইও বাড়িতে নেই, আমার বাড়িতে একা একা মন টিকছে না রে মা। তাহলে আর কি করার, তুমি বরং এখানেই থেকে যাও মা। এখানেই থেকে যাও মানে? এটা কিন্তু আমার বাড়ি, এ কথা ভুলে যেও না বৌমা। ইচ্ছে করলেই তুমি তোমার মাকে বাড়িতে রাখতে পারো না। চুপ করুন তো শাশুড়ি মা, এটা যেমন আপনার বাড়ি তেমন আমারও বাড়ি, আর আমার বাড়িতে আমার মাকে আমি থাকতে দিতে পারি। চলো তো মা, আমার ঘরে চলো। এ কথা বলে মীরা তার মা জয়াকে সাথে করে নিয়ে নিজের কক্ষের দিকে চলে যায়। কি হয়েছে কি? ওই রাজেশ নামের আসামিটি আবার কোনো কেলেঙ্কারি করেছে নাকি? এই রক্ষী দুটো কি বলতে চাইছে রানীকে? ওই রাজেশ বাবু আবার কারাগার থেকে পালিয়ে যায়নি তো? পালাতেও পারে। ওই রাজেশ নামের লোকটা যে কি পরিমাণ ধূর্ত, তার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। ভালো করে আগে শুনে দেখি কি বলতে চাইছে কি রক্ষী দুটো। রাজামশাই আড়াল থেকে রানীর সঙ্গে সেই রক্ষীগুলোর কথাগুলো শুনতে থাকে। কি ব্যাপার কি রক্ষী, সেই তখন থেকে রাজেশ না মানে সবকিছু আমতা আমতা করছো? যে কথা বলার সেটা পরিষ্কার করে বলো। আমার হাতে এত সময় নেই যে তোমাদের সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খোশ গল্প করব। এরপরেও যদি কিছু না বলো তাহলে কিন্তু আমি তোমাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমার সময় নষ্ট করার জন্য। না না রানীমা, আমাদেরকে শাস্তি দেবেন না। এই সত্যি বলছি, আমাদের কোনো দোষ নেই। ওই রাজেশ বাবু আমাদেরকে ফাঁকি দিয়ে কারাগার থেকে পালিয়েছে। কারাগারের মাঝখান থেকে সুড়ঙ্গ করে এসে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেছে রাতের আধারে। কি, রাজেশ বাবু কারাগার থেকে পালিয়েছে?
পিসিমা, শুনলে তুমি কি বলছে এরা? ওই রাজেশ বাবু নাকি কারাগার থেকেও পালিয়েছে। এত বড় ধূর্ত ওই লোকটা যে কোনো কিছুর বিনিময়ে তাকে আটকে রাখা গেল না। এতগুলো পাহারাদার থাকা সত্ত্বেও কি করে রাজেশ বাবু কারাগারের মধ্যখানে সুড়ঙ্গ করে সেখান থেকে পালিয়ে যায়? সুড়ঙ্গ করা তো আর মুখের কথা নয়, নিশ্চয় সময় নিয়ে এই কাজটি করতে হয়েছে তাকে। আর ততটা সময় তোমরা কি করছিলে শুনি? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে নাকি? আর এই ঘটনা কখন ঘটেছে আমাকে আমাকে ঠিক কতক্ষণ পর তোমরা জানাতে এসেছো? ইয়ে মানে রাজেশ বাবু আরো আরো 2 দিন আগে পালিয়েছে রানীমা। কি আরো 2 দিন আগে রাজেশ বাবু পালিয়েছে আর এখন তোমরা আমাকে এই খবর জানাতে এসেছো? এতক্ষণে নিশ্চয়ই সে অনেক দূরে এগিয়ে গিয়েছে আর আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। তোমাদের বোকামির জন্য এত কিছু ঘটে গেল। তোমাদের তো আমি গর্দান নেব। রাগে গটগট করতে করতে রানী তার কক্ষের দিকে চলে যায়। রাজকন্যা জেসমিনও রেগে মেগে তার নিজের কক্ষে চলে যায়। এদিকে ভয়ে কাঁদতে থাকে সেই রক্ষী দুটো। চারুলতা, শুনলে তুমি? লতামা আর পরি কি বলছে? রাজেশ বাবু নাকি পরিবর্তন হয়ে গেছে, তিনি নাকি এখন আমাদেরকে সাহায্য করতে চাইছে। এ কথা তোমার বিশ্বাস হচ্ছে তো? না না রাজপুত্র, আমি ওই রাজেশ বাবুকে কোনো কিছুর বিনিময়ে বিশ্বাস করতে পারছি না। তিনি এতবার আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে আর কতবার যে ছলনা করেছে। কৌশলে আমাদেরকে তাদের ফাঁদে ফেলতে চেয়েছে। আজ হঠাৎ করে তার মতো এত খারাপ মানুষ ভালো হয়ে যায় কি করে? আমি মোটেও তাকে বিশ্বাস করতে পারছি না। আমিও চারুলতার সঙ্গে একমত। আমি ওই রাজেশ বাবুর মতো একটা খারাপ লোক এত সহজে বিশ্বাস করতে পারছি না। ঠিক এরকম মনোভাব আমাদেরও প্রথমে হয়েছিল, কিন্তু চারু এবার ভেবে দেখ, রাজেশ বাবু মহারানী মধুবালার এত বড় একটা ষড়যন্ত্রের কথা এত সহজে আমাদেরকে কেন বলে দেবে? আর আজ কেনই বা এত বড় একটা ষড়যন্ত্রের কথা ফাঁস করে সে আমাদের সাহায্য করতে চাইবে? এতে তো তার কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ চারুলতা, আমারও মনে হয় সে যতই খারাপ হোক না কেন, একবার তার মধ্যে অনুতপ্ততা চলে এলে সে হঠাৎ করেই পরিবর্তন হয়ে যেতে পারে। সে ঠিক আছে, কিন্তু তাই বলে রাজেশ বাবুকে বিশ্বাস করা কি আদৌ ঠিক হবে আমাদের? রানী মধুবাল আমার দেওয়া মন্ত্রপুত শিকড়টি রাজপুত্র অরুণের গায়ে ছোঁয়াতে পেরেছে তো? যদি ছোঁয়াতে পারে তাহলে তো এতক্ষণে রাজপুত্র অরুণ রানী মধুবালার বশ হয়ে গেছে। এবার রানী আবারও বিশ্বাস করবে আমার জাদু শক্তি ভুল নয়। যদি রানী মধুবালা এই কাজটিতে সফল হয়ে থাকে তাহলে সে নিশ্চয় আসবে আমার কাছে আমাকে এই সুখবরটা দিতে। এতক্ষণে তো মহারাজেরও রানীর উপর থেকে মতিভ্রমও কেটে যাওয়ার কথা। তবে রাজার মতিভ্রম কেটে গিয়েও তো কোনো লাভ হবে না, কারণ রাজপুত্র ততক্ষণে রানীর বশীভূত হয়ে যাবে। আমার এতগুলো বছর ধরে করা সাধনা চোখের সামনে এভাবে কাজ করছে দেখে বড্ড শান্তি লাগছে। তন্ত্রমাতার সকল তন্ত্র শক্তি এভাবে যেন কাজ করে সারা জীবন। মন্ত্রী মশাই, আমরা তাহলে আমাদের শাড়ির সর্বোচ্চ মূল্য কোথায় পাবো সেটা জানতে পেরে গেছি। তাহলে এবার চলুন আমরা সবাই দোকানের কাছে আমাদের শাড়িগুলো বিক্রি করে আসি, যেখানে আমরা সবচেয়ে বেশি মূল্য পেতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই বলেছ তোমরা তাঁতি ভাইরা। আমরা যখন আমাদের শাড়ির জন্য উচ্চমানের মূল্য পেয়েছি, তাহলে আর দেরি কেন? শাড়িগুলো বিক্রি করে এই অর্থগুলো শীঘ্রই আমাদের হেমরাজ্যে নিয়ে যেতে হবে। আমাদের এই রত্নগড়ে এসে শাড়িগুলো বিক্রি করা হয়ে গেল, অন্য কোনো রাজ্যে গিয়ে আর ঘুরতে হলো না। রত্নগড়ের মানুষেরা সঠিক সুতো আর সঠিক শাড়ির মূল্য দিতে জানে। এবার চলুন তাহলে মন্ত্রী মশাই, শাড়িগুলো আমরা বিক্রি করে দিই। হ্যাঁ, এসো তোমরা, শাড়িগুলো নিয়ে এসো। এই কথা বলে মন্ত্রী মশাই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই দুজন লোক তাদের সামনে এসে দাঁড়ায়। কি কারা আপনারা? এভাবে আমার পথ আটকালেন যে? আপনার পথ তো আমাদের আটকাতে হতো। আপনি যে এক মস্ত বড় কাণ্ড ঘটিয়েছেন, এই রাতের এত সুন্দর শাড়ি এনে বিক্রি করছেন, অথচ সে কথা মহারানী কান অব্দি পৌঁছানোর আগেই শাড়িগুলো নিজের ইচ্ছে মতো বিক্রি করতে দিচ্ছিলেন। রত্নগড় রাজ্যের মহারানীর অনুমতি ছাড়া এই রাজ্যে শাড়ি নিয়ে এসে বিক্রি করার সাহস পেলেন কোথা থেকে? মানে রত্নগড় রাজ্যে এসে শাড়ি বিক্রি করতে গেলে এই রাজ্যের মহারানীর অনুমতি লাগবে নাকি? হ্যাঁ লাগবে, আর আপনারা সেই অনুমতি না নিয়ে অন্যায় করেছেন, তাই আপনাদেরকে সবার আগে মহারানীর কাছে যেতে হবে।
চলুন রত্নগরের রাজ দরবারে চলুন। ওই রাজেশ বাবু এত বড় খারাপ লোক, হেমরাজ্যের মতো এত বড় রাজ কারাগার থেকেও পালিয়ে গেল। কত বড় সাহস লোকটার! একবার যদি তাকে সামনে পাই না, তাহলে আমি তাকে বুঝিয়ে দিতাম রাজ পরিবারের লোকদের সাথে এত বড় ছলচাতুরি করার পরিণামটা কি হতে পারে। পিসিমা নিশ্চয় এবার রাজেশ বাবুর উপর ভীষণ রেগে গেছে। একবার যদি তাকে পাই, পিসিমা এবার হয়তো তাকে জানেই মেরে ফেলবে। রাজকন্যা জেসমিন রেগে মেগে তার কক্ষের মধ্যে পায়চারি করছিল আর এসব কথা বলছিল। আর তখনই রাজেশ বাবু রাজকন্যা জেসমিনের কক্ষে প্রবেশ করে এবং সে সব কথা শুনে নেয়। তোমার পিসিমা তোমার স্বামীকে মেরে ফেললে তুমি যে বিধবা হয়ে যাবে রাজকন্যা জেসমিন। এত অল্প বয়সে বিধবা হওয়ার শোকটা মেনে নিতে পারবে তো? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।